আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথু মুবিন। শুরুতেই সংবাদ শিরোনাম। দুদক আবারও সাবেক আমলাদের পুনর্বাসন কেন্দ্রে পরিণত। দুর্নীতির অভিযোগ থাকা ব্যক্তিকে চেয়ারম্যান নিয়োগের সমালোচনা। কমিশন পুনর্গঠন চায় টিআইবি। শেখ হাসিনাকে আশ্রয় দেয়ায় ভারত ও বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। মন্তব্য হাসনাতের। ফ্যাসিবাদকে ফেরানোর চেষ্টা প্রতিহতের ঘোষণা সার্জিসের। বিডিআর বিদ্রোহের হত্যা মামলায় খালাস পেয়েও এখনো কারাভোগ করছেন 276 জন সদস্য। পুনর্তদন্ত ও নির্দোষ ব্যক্তিদের মুক্তিসহ 8 দফা দাবি পরিবারের। পঞ্চগড়, রাজশাহী ও চুয়াডাঙ্গায় চলতি মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ শুরু। তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা 8.4 ডিগ্রি। তাপমাত্রা আরও কমার পূর্বাভাস। এবং রাজধানীতে কমতে শুরু করেছে আলু, পেঁয়াজ ও সবজির দাম। স্বস্তি নেই চালের বাজারে। লিটারে 8 টাকা বাড়লেও সরবরাহ কম সয়াবিন তেলের। শুনছিলেন সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। দুর্নীতির অভিযোগ থাকা ব্যক্তিকে দুদক চেয়ারম্যান নিয়োগ দেওয়ায় সমালোচনা সৃষ্টি হয়েছে। এমনকি চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে দুদক সংস্কার কমিশনের মতামত নেওয়া হয়নি। এই কমিশনকে পুনর্গঠনের সুপারিশ করেছেন কমিটির প্রধান টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। আর বিশ্লেষকরা বলছেন, আবারও সাবেক আমলাদের পুনর্বাসন কেন্দ্রে পরিণত হয়েছে দুদক। সমালোচনা বন্ধে তাদের করতে হবে দৃশ্যমান কাজ। বিস্তারিত মাহবুব কবির চপলের রিপোর্টে। দুর্নীতিবাজদের বলা হয় শক্তের ভক্ত, নরমের জম। দুদকের মাধ্যমে দুর্নীতি হবে খতম, এমন আশা নিয়ে আবারও নিয়োগ দেওয়া হয়েছে দুদক চেয়ারম্যান ও কমিশনার। কিন্তু দুদক চেয়ারম্যানকে নিয়ে উঠেছে বিতর্ক। 2006 সালে বিমানের এমডি থাকার সময় তার বিরুদ্ধে দুর্নীতির তথ্য উঠে আসে গোয়েন্দা প্রতিবেদনে, যেটার 13 বছর অনুসন্ধান করে দুদক। অভিযোগগুলি তো আপনাদের হাতেই আছে, যদি ভাইরাল হয়ে থাকে আপনারা কেন তদন্ত করছেন না? দুদককে ঢেলে সাজাতে সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার, কিন্তু তাদের সুপারিশের আগেই সেই পুরনো নিয়মে নিয়োগ দেওয়া হলো চেয়ারম্যান ও কমিশনার। তাই কিছুটা অসন্তুষ্ট সংস্কার কমিশন। যেহেতু একটা অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে এটা গঠিত হলো, এটাকে অন্তর্বর্তী ব্যবস্থাই থাকবে। যখন প্রতিবেদনের উপর নির্ভর করে সংস্কার কার্যক্রম শুরু হবে, তখন একটা নতুন কমিশন ঢেলে সাজানো হবে, যেখানে যাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে তারা প্রার্থী বা তারা বিবেচিত হতে পারেন যদি তাদের সেই যোগ্যতা থাকে। কিন্তু এর বাইরেও আমরা মনে করি বিভিন্ন যে আমাদের মানদণ্ড নির্ধারিত হবে তার উপর ভিত্তি করে এবং যে প্রক্রিয়া নির্ধারিত হবে তার উপর ভিত্তি করে নতুন কমিশন গঠিত হবে। ঘুরে ফিরে দেখা যাচ্ছে প্রতিবারই সিভিল সার্ভেন্টদের দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান করা হচ্ছে। হ্যাঁ, ওখানে জাস্টিস আসতে পারে, যে কোনো শিক্ষক আসতে পারে, অন্য কেউ আসতে পারে, এরকম কোনো বাধা ধরা নিয়ম নাই। ছাত্র জনতার আন্দোলনের পর ব্যতিক্রম কমিশন দেখতে চেয়েছিলেন অনেকেই, কিন্তু আবারও সাবেক আমলাদের পুনর্বাসন কেন্দ্রে পরিণত হলো দুদক। তবে তারা দৃশ্যমান কাজ করতে পারলে সমালোচনা থাকবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। অনেক কমিশন শুধুমাত্র যেন সিভিল সার্ভেন্টদের পুনর্বাসন কেন্দ্র হয়ে না উঠে, এটাও সরকারের বিবেচনা করা উচিত। ঢালাভাবে এটা বলতে চাচ্ছি না যে 3 জন নিযুক্ত হয়েছেন তারা অযোগ্য হয়ে যাবেন, তারা কাজ করতে পারবেন না, সেটা আমরা বলতে চাই না। তারা এই সময়ে তাদেরকে যোগ্যতার পরিচয় দিবেন। দুর্নীতি যেই করুক, সে সরকারি কর্মচারী হোক অথবা সাধারণ জনগণই হোক, সবার ব্যাপারে নিরপেক্ষভাবে বিবেচনা করা দরকার। আমরা যদি একটা আদর্শ দুদক পেয়েও যাই, তারপরও সেই দুদক তার নির্ধারিত কার্যক্রম বা প্রত্যাশিত ভূমিকা পালন করতে পারবে না যতদিন পর্যন্ত না আমাদের রাজনৈতিক সংস্কৃতি, আমলাতান্ত্রিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন হয়, যার সাথে বৈষম্যবিরোধী আন্দোলনের মূল চেতনার একটা সংস্পর্শ থাকবে। জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে সুপারিশ জমা দেবে দুদক সংস্কার কমিশন। বাস্তব সংস্কার শুরু হবে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। স্বৈরশাসক শেখ হাসিনা ও তার সহযোগীদের আশ্রয় প্রশ্রয় দেয়ায় বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য ভারত হুমকি হয়ে উঠেছে বলে মনে করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। এটিএন বাংলাকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, পতিত শেখ হাসিনার অধীনে বাংলাদেশকে 7 সিস্টার্সের মতো একটা রাজ্য মনে করত বলেই 5 আগস্টের গণ অভ্যুত্থান মেনে নিতে পারেনি ভারত। এই অবস্থান থেকে সরে না এলে দুদেশের দূরত্ব আরো বাড়বে বলে মনে করেন এই ছাত্র নেতা। আদ্দিন সজীবের রিপোর্ট। 5 আগস্ট 2024
ছাত্র জনতার গণ অভ্যুত্থান, ভারতে পালিয়ে যায় শেখ হাসিনা। দীর্ঘ স্বৈরশাসনের পতনের পর থেকেই বাংলাদেশ নিয়ে ভারতের অবস্থান বদলে যায়। একদিকে হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের ঠাঁই দেওয়ার পাশাপাশি সংখ্যালঘু, ভিসা জটিলতা সহ নানা ইস্যুতে দেশটির বাড়াবাড়ি আচরণ। বিপরীতে ঐক্যবদ্ধ বাংলাদেশ, আমরা সবাই একই পরিবারের সদস্য, সংযত হয়ে সামাল দিচ্ছে কঠিন পরিস্থিতি। বাংলাদেশ ভারত সম্পর্ক সহ সমসাময়িক বিষয়ে এটিএন বাংলার সঙ্গে খোলামেলা কথা বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। ভারত একটা দীর্ঘ সময় আধিপত্যবাদের যে বিকাশের শস্যভূমি হয়ে উঠেছিল এই হাসিনার অধীনের বাংলাদেশ, সে আওয়ামী লীগের মধ্য দিয়ে সে কিন্তু 7 সিস্টারের মতো এটা 8 সিস্টার হিসেবে এই বাংলাদেশকে বিবেচনা করেছে এবং এটির মধ্য দিয়ে কিন্তু সে আমাদের এই যে দক্ষিণ এশিয়া তার আধিপত্য বিস্তার করে রেখেছিল এবং ভারতের সাথে পার্শ্ববর্তী কোনো দেশের সম্পর্ক ভালো নেই। ভারতকে আওয়ামী টেররিস্টদের সেফ হোম উল্লেখ করে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া এই ছাত্রনেতা বলেন, জুলাই বিপ্লবের হত্যাকারীদের আশ্রয় প্রশ্রয় দিয়ে বাংলাদেশ রাষ্ট্রের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে দেশটি। হাসিনা সহ আওয়ামী যত দূষর রয়েছে সবার এখন সেফ হোম হয়ে উঠেছে হচ্ছে ভারত। তার মানে হচ্ছে ভারতের যে বর্তমান যেই অবস্থানটি আমাদের কাছে সেটি হচ্ছে হাউস অফ টেরর। ভারত হয়ে গিয়েছে এখন জঙ্গি গোষ্ঠীর পৃষ্ঠপোষকতার একটি জায়গা। এখন এই জঙ্গি গোষ্ঠীর পৃষ্ঠপোষকতা দিতে গিয়ে ভারত আমাদের যে সার্বভৌমত্ব, আমাদের যে অখণ্ডতা, সেটির উপরে হচ্ছে ভারত হুমকি স্বরূপ হিসাবে আমরা বিবেচনা করছি। নির্দিষ্ট কোনো দলের লেন্স দিয়ে নয়, প্রতিবেশী দেশটিকে বাংলাদেশের জনগণের ভাষা বোঝার পরামর্শ দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। আওয়ামী লীগ ছিল ভারতের বেতনভুক্ত একটি কর্মচারীর মতো করে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করেছে। যখনই দেখেছে জনগণ সেটির বিরুদ্ধে তার রায় দিয়েছে, তখন ভারতের মাথা খারাপ হয়ে গিয়েছে। জনগণের সাথে ভারতের যেই রাষ্ট্রের যে দূরত্বটি, সেই দূরত্বটি আরও বেশি সেটি বিস্তৃত হবে, যেটি আমরা চাই না। বরং আমরা চাই ভারত রাষ্ট্রের সাথে বাংলাদেশের রাষ্ট্রের সম্পর্ক হবে। ভারতের শুভ বুদ্ধির উদয় হবে এমন প্রত্যাশা করে ছাত্র আন্দোলনের এই শীর্ষ নেতা বলেন, ন্যায্যতার ভিত্তিতেই আগামীতে দুদেশের সম্পর্ক আরো উন্নতি হবে। আমরা বাংলাদেশে তাদের ষড়যন্ত্রের ফাঁদে পা দিচ্ছি না। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। ফ্যাসিবাদকে পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করা হলে তাদের প্রতিহতে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। 5 আগস্ট ফ্যাসিবাদী হাসিনা সরকারের পতন হলেও এখনো বিভিন্ন সেক্টরে চাঁদাবাজি অব্যাহত রয়েছে বলে অভিযোগ করে জাতীয় নাগরিক কমিটির এই মুখ্য সমন্বয়ক বলেন, যে পরিচয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ানো হোক না কেন, তাদের পরিচয় অপরাধী। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে চাঁপাইনবাবগঞ্জ ফোরামের প্রীতি সমাবেশে এসব কথা বলেন তিনি। সংগঠনের সভাপতি নুরুল ইসলাম বুলবুল বলেন, ভারতের স্বার্থে চাঁপাইনবাবগঞ্জের আম শিল্পকে দাঁড়াতে দেয়নি ফ্যাসিবাদী সরকার। আওয়ামী লীগ গোপালগঞ্জকে অগ্রাধিকার দিতে গিয়ে বৈষম্য করেছে। এখনো যদি সব জেলাকে সমান গুরুত্ব না দেয়া হয়, তাহলে বৈষম্য মুক্ত বাংলাদেশ অধরাই থেকে যাবে। পুরো উত্তরবঙ্গকে শোষণ করা হয়েছে। এই খুনি শেখ হাসিনা 15 সালের পরে শুরু করে ঢাকা থেকে তার বাড়ি অভিমুখী যে এক্সপ্রেসওয়ে বানিয়েছে, সেটা নিয়ে আমাদের আপত্তি নেই, কিন্তু সেই খুনি হাসিনা ঢাকা থেকে উত্তরবঙ্গমুখী যে 4 লেনের রাস্তার কার্যক্রম আজকে থেকে 1 যুগ আগে শুরু করেছে, সেটা এখন পর্যন্ত শেষ করে। আমরা ন্যায় বিচার চাই, আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই, আমরা দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই, আমরা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ চাই, আমরা গণতান্ত্রিক বাংলাদেশ চাই। বিডিআর বিদ্রোহে হত্যা মামলায় খালাস পেয়েও এখনো কারাভোগ করছেন 276 জন। 15 বছর ধরে জেল খাটলেও জামিন পাননি একজন আসামিও। এমন পরিস্থিতিতে স্বাধীন কমিশনের মাধ্যমে মামলার পুনর্তদন্ত, নির্দোষ ব্যক্তিদের মুক্তি ও চাকরিতে পুনর্বহাল সহ 8টি দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত বিডিআর পরিবারের সদস্যরা। জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে এসব দাবি জানান তারা। হুমায়ুন চিশতি রিপোর্ট। সংবাদ সম্মেলনে কারা নির্যাতিত বিডিআর পরিবারের সদস্যরা জানান, পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনের মামলায় বন্দী আছেন 834 জন। হত্যা মামলায় খালাস পাওয়া 278 জন ও দণ্ডপ্রাপ্তদের সাজা শেষ হলেও বিস্ফোরক আইনের মামলা শেষ না হওয়ায় মুক্তি পাচ্ছেন না তারা। কোনো আসামিকে জামিনও দেয়া হচ্ছে না। পৃথিবীতে কোন আইনে সাজা ভোগ শেষেও তাকে জেলখানায় আটকে রাখতে পারে? প্রত্যেকটা নাগরিকের জামিন পাওয়ার অধিকার আছে। আমরা শুধুমাত্র বিডিআর সদস্য হওয়াতে আমরা এই জামিন থেকে সকলে বঞ্চিত হয়েছি। ফ্যাসিস্টরা
জামিন পাইছে, কিন্তু আমাদের বিডিআর সদস্যরা জামিনের শুনানি করতে পারে না। এই বাধাটা কোথায়? এই বৈষম্যর বিরুদ্ধে যে আমরা লড়াই করলাম, এখনো এই বৈষম্য কেন আমাদের জন্য? তারা বলেন, শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার নিজস্ব পরিকল্পনা বাস্তবায়নে এ হত্যাকাণ্ড চালায়। মামলায় ঢালাওভাবে আসামি করায় সেখানে নির্দোষ ব্যক্তিরাও আসামি হয়েছিলেন। মিথ্যা সাক্ষ্য না দেয়ায় অনেককে ফাঁসানো হয় বলেও অভিযোগ করেন তারা। যারা মিথ্যা সাক্ষ্যগুলো দিতে রাজি হয় নাই তাদেরকে মেরে ফেলা হয়েছে এবং আসামি করে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। আমরা যে সুশৃঙ্খল আন্দোলন করছি, শান্তিপূর্ণ আন্দোলন করছি, এইটাই কি আমাদের অপরাধ কিনা আমার জানতে ইচ্ছে করে। বিজিবি নাম পরিবর্তন করে আগের বিডিআর পুনর্স্থাপন, দ্রুত পুনঃতদন্ত শেষ করে নির্দোষদের কারামুক্তি ও চাকুরিতে পুনর্বহাল সহ 8টি দাবি তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। ক্ষতিগ্রস্ত সকল বিডিআর পরিবারকে ক্ষতিপূরণ ও পুনর্বাসন করতে হবে। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। দেশের মর্যাদা ক্ষুণ্ণ করতে মিথ্যাচার করে বিদেশি বন্ধুদের বিভ্রান্ত করার চেষ্টা করছে একটি পরাজিত শক্তি, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে দলীয় কর্মী সভায় তিনি আরো বলেন, 14.5 বছর পর দেশের মানুষ মুক্তি পেয়েছে, তারা এখন সজাগ, তাই কোনো ষড়যন্ত্রই কাজে আসছে না। বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও দখল করতে দেয়া হবে না হুঁশিয়ারি দিয়ে জামায়াতের আমির বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চায় তার দল। আমাদের এই ধৈর্য, মানুষের প্রতি এই দায়বোধ, দেশের প্রতি এই ভালোবাসা একটা মহলের এখন সহ্য হচ্ছে না। তারা চেয়েছিল রক্তের পদ্মা, গঙ্গা, যমুনা, সুরমা বয়ে যাওয়া, তাহলে তাদের রাজনীতি আবার জমে উঠবে দেশে বিদেশে। এটা না হওয়ার কারণে এখন তারা অশান্তিতে আছে, এখন তড়পাচ্ছে, দেশের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা করছে, দেশ থেকে করছে, বিদেশ থেকে করছে। দেশের মর্যাদা পূর্ণ করার জন্য মিথ্যা গল্প সাজিয়ে বিদেশি বন্ধুদেরকে তারা বিভ্রান্ত করার চেষ্টা করছে। অবশ্য পদে পদে তাদের সমস্ত ষড়যন্ত্র শয়তানি ধরে পড়ে যাচ্ছে। চলতি মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ শুরু হয়েছে পঞ্চগড়, রাজশাহী ও চুয়াডাঙ্গা জেলায়। এসব জেলার উপর দিয়ে আজ মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আর চলতি শীত মৌসুমে দেশের সর্বনিম্ন 8.4 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। শীত বেড়েছে উত্তরের জেলাসহ আরও কয়েকটি জেলায়। সেই সাথে বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। সংবাদদাতাদের পাঠানো তথ্য ছবি নিয়ে আরো জানাচ্ছেন আশিকুর রহমান। গেল কয়েকদিন ধরেই দেশে বেড়েছে শীত। কোথাও কোথাও ভর দুপুরেও মিলছে না সূর্যের দেখা। দুপুরের পর থেকে হালকা কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাসে বেড়ে যায় শীতের দাপট। এরপর রাতভর ঘন কুয়াশার চাদরে ঢেকে যায় জনপদ। শুক্রবার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.2 ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমের সবচেয়ে কম। এই জেলায় প্রতিদিনই কমছে তাপমাত্রা। কালকে রাত থেকেই শীত বইছে বেশি, আর কুয়াশা, তারপরে সব দিক দিয়ে একটু বেশি বেশি ঠান্ডা পড়ছে। কুয়াশা, সাধারণ মানুষ আমরা কাজ করতে পারি না, বাইরে বাইরে হইতে পারি না, গরু ছাগল বাইর করতে পারি না, খুব কষ্ট। অনেক বেলা হয়ে গেছে, তারপরে বেলা দেখা যায় না। হাড় কাঁপানো শীতে দিন মজুর, কৃষি শ্রমিক সহ খেটে খাওয়া মানুষ পড়েছেন দুর্ভোগে। ঠিকমতো কাজে যেতে পারছেন না তারা। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করেছেন কেউ কেউ। শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন শিশু ও বয়স্করা। ঠান্ডা, কাম কাজ করতে পারি না, ঠান্ডাতে আগুনটা বেশি, বাচ্চা কাচ্চালার অসুখ হচ্ছে, ডায়রিয়া, নিউমোনিয়া। কাজ না করলে আমরা আমাদের সংসার কিভাবে চলবে? আমাকে ক্যাশ চালানো লাগবে না, আমাদের খাওয়া দাওয়া লাগবে, কারণ বাজারে দুর্মূল্য বাজার। চুয়াডাঙ্গায় বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। এদিন মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 9.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা কমে যাওয়ায় বিপাকে পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। আবহাওয়া অফিস জানায়, চুয়াডাঙ্গায় তাপমাত্রা আরো 2 দিন কমতে পারে। দক্ষিণের জেলা ঝালকাঠিতেও জেকে বসেছে শীতের তীব্রতা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিললেও হিমেল বাতাসের কারণে শীতের তীব্রতা কমছে না। কনকনে ঠান্ডা উপেক্ষা করেই খেটে খাওয়া মানুষরা ছুটছেন কর্মস্থলে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এদিকে আগামী সপ্তাহে দেশের আরো কয়েকটি জেলায় মৃদু শৈত্যপ্রবাহ শুরু হবে বলে পূর্বাভাস আবহাওয়া অফিসের। ওই সময় রাজধানীর তাপমাত্রাও নামতে পারে 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসে। আজ পঞ্চগড়, রাজশাহী, চুয়াডাঙ্গা সহ বেশ কিছু জেলায় তাপমাত্রা রয়েছে 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে। রিপোর্ট ঐশী গোস্বামী, প্রমাণ।
প্রকৃতিতে শোভা পাচ্ছে শীতের আমেজ। প্রয়োজন না হলে ঘরের বাইরে বের হচ্ছেন না অনেকেই। তবুও জীবিকার তাগিদে কর্মক্ষেত্রে যাচ্ছেন শ্রমজীবীরা। আজের 8টা-9টা হইলে আর থাকা যায় না, হাত পা ঠান্ডা করে থাকা যায় না। এখন তো গাড়ির জমা, নিজের ভাতের বিল, একাবেলা কামাই হয় 300, পাঁচাবেলা কামাই হয় 200-250 এরকম। এরই মধ্যে উত্তরের কয়েকটি জেলায় শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সপ্তাহখানেকের মধ্যে তাপমাত্রা আরও নামবে। স্বাভাবিক তাপমাত্রাতেও শীতের অনুভূতি বেশি হওয়ায় পরিবেশ দূষণকেই দুষছেন আবহাওয়াবিদ। ডাস্ট পার্টিকেল এবং এয়ার পলিউশন অনেক বেড়ে যাচ্ছে, এবং শুধু এটা না, এয়ার পলিউশন এবং ট্রান্সবাউন্ডারি পলিউশনও আছে। মানে এইসব পলিউশনের কারণে ইদানিং দেখা যাচ্ছে সানশাইন আর কমে যাচ্ছে। 40 বছর ডাটা অ্যানালিসিস করে দেখা গেছে সিগনিফিকেন্ট হারে আপনার ডে টেম্পারেচার কমে যাচ্ছে শীতকালে, এবং এটা খুবই অ্যালার্মিং ইস্যু। আসছে জানুয়ারিতে রাতে তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে বলে জানান তিনি। বেসিক্যালি জানুয়ারি তাপমাত্রা অনেক কমে যায়, সেক্ষেত্রে হয়তো অনেক জায়গায় মৃদু থেকে মাঝারি এবং উত্তর অঞ্চল এবং পশ্চিম অঞ্চলে মাঝারি থেকে তীব্র আকারে শৈত্যপ্রবাহ সম্ভাবনা আছে। এটা জানুয়ারিতে বর্ষার কারণে দিনের তাপমাত্রা কমে গেছে, এই জন্য শীতের যে অনুভূতি এটা অনেকটা বেড়ে গেছে। রাজধানীতে শুক্রবার 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রাজশাহী, চুয়াডাঙ্গা সহ অনেক জেলায় তাপমাত্রা নেমেছে 10-এর নিচে। ঐশী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর বাজারে কমতে শুরু করেছে আলু, পেঁয়াজ ও সবজির দাম। তবে এখনো স্বস্তি ফেরেনি চালের বাজারে। সয়াবিন তেলের লিটারে 8 টাকা বাড়ানো হলেও বাজারে চাহিদা অনুযায়ী সরবরাহ কম। এদিকে ডিমের ডজন 10 টাকা কমলেও বেড়েছে ব্রয়লার মুরগির দাম। মনির হোসেন তপুর রিপোর্ট। কেজিতে 150 টাকা মিনিমাম এখন বেশি চলছে সব, তো কেনার তো কায়দা নাই, এই জন্য দেখে দেখে ফেরত যেতে হয়। তারপরেও কিছু কিনতে হবে খাওয়ার জন্য। এখন হলো যা পাই তাই খাই, এখন আর বাজেট নেই, আগের মতো আর বাজেট করে কেনাকাটা এটা সম্ভব না। বাজারে পণ্যের দামের সাথে অনেকের পকেটের হিসেবের মিল নেই। বাজারে গিয়ে হিসাব কষতে কেউ কেউ প্রথমে যান মাছের বাজারে। অল্প হলেও বাজেটের মধ্যেই কিনতে হবে সবকিছু। যেভাবে সীমিত বেতনে চাকরি করি, আমাদের চলে না এইভাবে। মাছ ও মাংসের চাহিদা পূরণে হিমশিম খেতে হচ্ছে বেশিরভাগ ক্রেতাকে। কয়েকদিন আগেও ব্রয়লার মুরগি 170 টাকা কেজি বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে 200 টাকায়। ঠান্ডা তো, ঠান্ডার মধ্যে মনে করেন মুরগি অনেক মরে যায়, খামারে এখন মুরগি ছাড়ে না, এই জন্য মনে করেন মালের দাম হঠাৎ করে বেড়ে গেছে। দাম উঠা নামার এটা তো গোড়ার থেকে আসে, এটা তো আমাদের এখানে কিছু না। শীতের সবজি, নতুন আলু, পেঁয়াজের দাম নিম্নমুখী। সিমের দাম কমে গেছে, সিম 50 টাকা কেজি, শসা হলো 70 টাকা কেজি, বেগুন আছে হচ্ছে 80 টাকা কেজি। নতুন আলুর দাম এই সপ্তাহে কমে গেছে 70 টাকা কেজি। গেছে সপ্তাহে পেঁয়াজ ছিল 140 বিক্রি করতাম, এই সপ্তাহে আইছে 120 টাকা। আমরা চাই সবজির দাম আরো কমুক, সাধারণ মানুষ খেয়ে বাঁচুক। বিশ্ববাজারে ভোজ্য তেলের দাম বাড়ায় নতুন দামে বিক্রি হচ্ছে সয়াবিন তেল। তবে সরবরাহ এখনো স্বাভাবিক হয়নি। তেল চাইলে তেল তারা বলে যে তেল নাই মার্কেটে, অথচ 2 লিটার দিতে আছে, 5 লিটার 1 লিটার করে দিতে আছে না তারা। হয় আটা নিতে হবে, না সরষের তেল নিতে হবে, তাহলে আমরা তেল দিব। তেল নিতে হলে আপনার দেখুন সরষের তেল নিতে হবে, পোলাও চাল নেওয়া লাগে, আবার কিছু মশলা নেওয়া লাগে, বাধ্যতামূলক, ওগুলা নিলে এগুলো নিতেই হবে। এদিকে বাজারে পুরান 28 চাল 62 থেকে 65 টাকায় বিক্রি হচ্ছে। নতুন চাল উঠতে শুরু করেছে বাজারে। বড় বড় কোম্পানিগুলো চালগুলো রেখে সিন্ডিকেট করতেছে, এদের কাছ থেকে যদি সরতে পারে তাহলে আশা করছি চালের দাম কেজি 2-4 টাকা কমবে। 28 আসছে, বিয়ার 29 আসছে, এগুলো আর এটার দাম একটু কম নতুন চাউলটা। এদিকে ডিমের ডজন 140 টাকায় নেমেছে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। 1971 সালে পাকিস্তানি স্বৈরশাসন, শোষণ, বঞ্চনার বিরুদ্ধে তরুণ বাঙালি সৈনিকদের বিদ্রোহ বিশ্ববুকে লাল সবুজের বাংলাদেশের গোড়াপত্তনে সবচেয়ে বেশি ভূমিকা রাখে। বাঙালি সৈনিকদের নেতৃত্বে গড়ে ওঠে মুক্তিবাহিনী। রণাঙ্গনে তাদের নেতৃত্বে অসামান্য বীরত্ব গাথা রচনা করে সাধারণ মানুষ। সেসব সেনা অফিসারদের অন্যতম মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। যশোর ক্যান্টনমেন্টে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহের নেতৃত্ব দেয়া তৎকালীন ক্যাপ্টেন হাফিজ যশোর, জামালপুর, সিলেট শত্রুমুক্ত করতে রাখেন অসামান্য ভূমিকা। বীর মুক্তিযোদ্ধা মেজর হাফিজের সাথে কথা বলেছেন আমাদের বিশেষ প্রতিনিধি মইনুল হাসান। 30 মার্চ 1971 স্বাধীন দেশের আকাঙ্ক্ষায় মুক্তিকামী 7 কোটি মানুষের পূর্ব পাকিস্তান তখন অগ্নিগর্ভ। যশোর ক্যান্টনমেন্টে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 1ম ব্যাটালিয়নকে নিরস্ত্র করার নির্দেশ দেয়
পাকিস্তান সেনা অফিসাররা। তরুণ ক্যাপ্টেন হাফিজউদ্দিন আহমেদের নেতৃত্বে বিদ্রোহ করে বাঙালি সৈনিকরা। 8 ঘন্টার সম্মুখ যুদ্ধে পরাস্ত হয় পাকিস্তানি সেনারা। ক্যান্টনমেন্ট থেকে বিকেলের দিকে বের হয়ে এসে দেখি খিতিবদিয়া নামে একটা গ্রাম ছিল, সেখানে হাজার হাজার ছাত্র যুবক অপেক্ষা করে আছে, নারায় তকবীর, জয় বাংলা ইত্যাদি দিচ্ছে, হাতে দা, খন্তা, কুড়াল ইত্যাদি নিয়ে তারা দাঁড়িয়ে আছে যুদ্ধ করবে বলে। আমাকে বলে স্যার অস্ত্র দেন, যুদ্ধ করব। এই যে জনতার যে স্বতঃস্ফূর্ত সমর্থন, এটি দেখে আমি অবাক হয়ে গেলাম। সেদিনই আমার ধারণা হয়েছে যে মুক্তিযুদ্ধ শুরু হলো, এই যুদ্ধে আমরা অবশ্যই বিজয়ী হব। এটি হলো প্রথম একটা উত্তেজনাকর মুহূর্ত, যেটি আগের দিনও বা কয়েক ঘন্টা আগেও চিন্তা করি নাই যে বিদ্রোহী সৈনিকে রূপান্তরিত হব। সেদিন যদি আমরা সৈনিকেরা বিদ্রোহ না করতাম তাহলে মুক্তিযুদ্ধ হতো না। মুক্তিযুদ্ধের সেই সব ভয়াবহ স্মৃতির কথা বলতে গিয়ে যেন 53 বছর আগে ফিরে গেলেন 80 বছর বয়সী মেজর হাফিজউদ্দিন আহমেদ। যুদ্ধকালীন সময়ে সেই তরুণ ক্যাপ্টেন হাফিজ টান টান উত্তেজনা নিয়ে শুনিয়ে গেলেন 71-এর 30 জুলাই জামালপুর শত্রুমুক্ত করা আর দেশ স্বাধীন হওয়ার 2 দিন আগে সিলেটে মৃত্যুর মুখ থেকে ফিরে আসার ভয়াবহ গল্প। আমি এই যশোর কুষ্টিয়া অঞ্চল থেকে বিভিন্ন ইউথ ক্যাম্প থেকে 500 ছাত্রকে রিক্রুট করি আমার ব্যাটালিয়নের জন্য। তাদেরকে 1.5 মাস ট্রেনিং দেওয়া হয় মেঘালয়ের এক বনাঞ্চলে, যার নাম ছিল তেলধারা। এখানে গঠিত হয় 1ম ইস্ট বেঙ্গল, 3য় ইস্ট বেঙ্গল এবং 8ম ইস্ট বেঙ্গল নিয়ে জেড ফোর্সের অধিনায়ক ছিলেন বিখ্যাত মেজর জিয়াউর রহমান। 1.5 মাস ট্রেনিংয়ের পর এই সেনাদল একটি দুর্ধর্ষ মুক্তিবাহিনীতে রূপান্তরিত হয়। আমার ব্যাটালিয়নে ওই যে 500 ছাত্রকে রিক্রুট করেছিলাম তার 100ই সম্মুখ যুদ্ধে শহীদ হয়েছে। আমাদের 3 জন অফিসার, ক্যাপ্টেন সালাউদ্দিন মমতাজ, লেফটেন্যান্ট আনোয়ার হোসেন এবং ক্যাপ্টেন মাহবুবুর রহমান শহীদ হন। আমরা কয়েকজন আহত হই এবং বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে সবচেয়ে বেশি সাহসিকতা পদক অর্জন করেছে আমার অধীনস্থ এই বাহিনী 1ম ইস্ট বেঙ্গল। পাওয়া না পাওয়া নিয়ে কোনো আক্ষেপ অভিযোগ নেই বাংলা মায়ের বীর সন্তান হাফিজউদ্দিন আহমেদের। মুক্তিযোদ্ধারা প্রাপ্য সম্মান পাক, রাষ্ট্রের কাছে এটিই তার একমাত্র চাওয়া। দুঃখ লাগে এই যুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের সেই ত্যাগের মূল্যায়ন রাজনৈতিক নেতৃবৃন্দ করে না। গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, আমরা একটি কল্যাণ রাষ্ট্র গড়তে চাই যেখানে নাগরিকের মধ্যে কোনো বৈষম্য থাকবে না। 2024-এর জুলাই আগস্টের বিপ্লব নতুন করে দেশ গড়ার সুযোগ এনে দিয়েছে। এ সুযোগ যেন হেলায় না হারায় প্রিয় স্বদেশ, এমন প্রার্থনায় আলাপচারিতার ইতি টানলেন কিংবদন্তি এই মুক্তিযোদ্ধা। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। যুদ্ধ বিধ্বস্ত লেবানন থেকে দেশে ফিরলেন আরো 85 বাংলাদেশি। এতদিন দেশটিতে আটকা পড়েছিলেন তারা। পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বৈরুতে বাংলাদেশ মিশন এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহায়তায় ঢাকায় ফিরলেন 85 বাংলাদেশি। বাংলাদেশ সরকারের ভাড়া করা ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট যোগে সকাল 7:21 তারা দেশে পৌঁছান। এর আগে 16টি ফ্লাইটে লেবানন থেকে নিরাপদে দেশে ফিরেছেন 1048 বাংলাদেশি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইওএম প্রতিনিধিরা বিমানবন্দরে তাদের স্বাগত জানান। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। প্রতি বছর 1.5 কোটি টাকারও বেশি পুরাতন শীতের কাপড় আমদানি করা হয় দেশে। চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা এসব কাপড় চাহিদা অনুযায়ী চলে যায় বিভিন্ন জেলায়। এসব কাপড়ের ব্যবসায় জড়িত প্রায় 10 লাখ পাইকারি ও খুচরা ব্যবসায়ী। শীত নিবারণে কম মূল্যে গরম কাপড়ের চাহিদা পূরণ ছাড়াও মৌসুমী ব্যবসায়ীদের বাড়তি আয়ের সুযোগ করে দিয়েছে এসব কাপড়। এবারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। সিরিয়ায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। এরই মধ্যে শত শত সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে দেশটি। এসব হামলায় উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। এক বিবৃতিতে তিনি সিরিয়ার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় ইসরায়েলের হামলা বন্ধের আহ্বান জানান। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, গত 48 ঘণ্টায় সিরিয়ায় প্রায় 500 হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তারা আসাদ সরকারের কৌশলগত সামরিক সক্ষমতার 70 থেকে 80% ধ্বংস করেছে। এই পর্বের শুরুতেই পার্টেক্স খেলার খবর।
321 রান করেও হোয়াইট ওয়াশ এড়াতে পারল না বাংলাদেশ। সেন্ট কিটসে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশকে 4 উইকেটে হারিয়ে হোয়াইট ওয়াশ করেছে ওয়েস্ট ইন্ডিজ। আগে ব্যাট করে 5 উইকেটে 321 রান তোলে সফরকারীরা। জবাবে ম্যাচ সেরা আমির জাঙ্গুর অভিষেক সেঞ্চুরিতে 25 বল হাতে রেখে জয় নিশ্চিত করে ক্যারিবীয়রা। সিরিজ সেরা হন শেরফান রাদারফোর্ড। সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা নিয়ে ঢাকায় শুরু হলো 5ম এমবাসি ফুটবল ফেস্ট। ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার মাঠে দুদিনের এই টুর্নামেন্টের উদ্বোধন করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মার্কিন দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স মেগান বোল্ডিন, কানাডার হাই কমিশনার অজিত সিং, সৌদি এম্বাসির উপরাষ্ট্রদূত আব্দুল আজিজ ফাহাদ এম আল ইব্রাহিম সহ বিভিন্ন দূতাবাসের শীর্ষস্থানীয় কর্মকর্তারা। এবারের টুর্নামেন্টে 20টির বেশি রাষ্ট্র ও বৈশ্বিক সংস্থা অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে প্যালেস্টাইনের কাছে 4-0 গোলে পরাজিত হয় বাংলাদেশ। শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো এক নজরে আরেকবার। দুদক আবারও সাবেক আমলাদের পুনর্বাসন কেন্দ্রে পরিণত। দুর্নীতির অভিযোগ থাকা ব্যক্তিকে চেয়ারম্যান নিয়োগের সমালোচনা। কমিশন পুনর্গঠন চায় টিআইবি। শেখ হাসিনাকে আশ্রয় দেয়ায় ভারত বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। মন্তব্য হাসনাতের। ফ্যাসিবাদকে ফেরানোর চেষ্টা প্রতিহতের ঘোষণা সার্জিসের। বিডিআর বিদ্রোহে হত্যা মামলায় খালাস পেয়েও এখনো কারাভোগ করছেন 276 জন সদস্য। পুনর্তদন্ত ও নির্দোষ ব্যক্তিদের মুক্তি সহ 8 দফা দাবি পরিবারের। পঞ্চগড়, রাজশাহী ও চুয়াডাঙ্গায় চলতি মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ শুরু। তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা 8.4 ডিগ্রি। তাপমাত্রা আরও কমার পূর্বাভাস। এবং রাজধানীতে কমতে শুরু করেছে আলু, পেঁয়াজ ও সবজির দাম। স্বস্তি নেই চালের বাজারে। লিটারে 8 টাকা বাড়লেও সরবরাহ কম সয়াবিন তেলের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।